আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান বা তাদের তালিকা সম্পর্কে। আমরা এখানে আলোচনার বিষয় থাকবে যে ভারতে কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তাদের সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রথমেই জেনে নেওয়া যাক ইউনেস্কোর ফুল ফর্ম কী। অর্থাৎ ইউনেস্কো দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে আমরা প্রথমেই জানবো তাহলে ইউনেস্কো বলতে কি বোঝে বা আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা হচ্ছে ল্যান্ডমার্ক বা একটা এলাকা যেটা ইউনেস্কো দ্বারা পরিচালিত হয়ে থাকে। একটি আন্তর্জাতিক কনভেনশন দ্বারা এই আইন সুরক্ষা রয়েছে এবং এই ইউনেস্কো অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হতে পারে তার মধ্যে কোনো রয়েছে সাংস্কৃতিক কারণ থাকতে পারে ঐতিহাসিক কারণ থাকতে পারে বা বৈজ্ঞানিক বা অন্যান্য ধরনের তাৎপর্যপূর্ণ থাকতে পারে। এখানে ইন্ডিয়া অ্যাকসেপ্টেড দ্য কনভেনশন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন দ্য 14 নভেম্বর 1977। ঠিক আছে, এরপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই সাইটগুলি প্রাচীন ধ্বংসাবশেষ বা ঐতিহাসিক স্থাপনা, ভবন, শহর, মরুভূমি, বন, দ্বীপ, হ্রদ, স্মৃতিস্তম্ভ, পর্বত বা প্রান্ত এলাকার হতে পারে। অর্থাৎ এইগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হতে পারে। আমরা এখনও পর্যন্ত অর্থাৎ 2024 সালের এপ্রিল পর্যন্ত আমরা যদি দেখা যায় যে 168টি দেশের মধ্যে মোট গোটা বিশ্বে যদি দেখা যায় 1199 বা 1199টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যার মধ্যে 999টি সাংস্কৃতিক বা কালচারাল, ঠিক আছে, সাংস্কৃতিক বা কালচারাল, প্রাকৃতিক 277টি রয়েছে প্রাকৃতিক বা যেটাকে বলা হয় আমাদের কি ন্যাচারাল, এবং 39টি মিক্সড অর্থাৎ মিশ্র সাংস্কৃতিক বৈশিষ্ট্যপূর্ণ এরকম আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। আমরা যদি দেখি সবচেয়ে 59টি নির্বাচিত এলাকার সাথে ইতালি সবচেয়ে বেশি সাইট সহ দেশ। অর্থাৎ আমাদের যদি দেশ দেখা হয় ইতালি হচ্ছে সবচেয়ে বেশি, যার মধ্যে কতগুলো রয়েছে 59টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এরপরে দেখা যায় যদি কি আছে রয়েছে চীন, তারপরে স্থান অধিকার করে রয়েছে চীন, তারপর রয়েছে ফ্রান্স এবং জার্মানি, 52টি করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এখানে রয়েছে দেখো, এখন যদি আমরা ভারতে দেখা যায় বর্তমানে ভারতে 42টি বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান রয়েছে। যদি 2024 দেখা যায় 2024 এখনো পর্যন্ত বর্তমানে মোট 42টি বিশ্ব ঐতিহ্য সাইট রয়েছে। আর এদের মধ্যে 34টি হচ্ছে সাংস্কৃতিক বা যেটাকে বলছি কালচারাল এবং 7টি হচ্ছে প্রাকৃতিক বা 7টি ন্যাচারাল সাইট রয়েছে এবং একটি মিক্সড সাইট রয়েছে অর্থাৎ মিশ্র আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। আমাদের যদি দেখা যায় এখানে ওটাই লেখা আছে যে শীর্ষ দেশ 59টি, ইতালি রয়েছে এবং তারপরে চীন রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং যদি ইউরোপের মধ্যে ইতালি আমাদের সেই ইতালির মধ্যে 59টি রয়েছে। এখন যদি আমরা ভারতে দেখি ভারতে তো আমাদের মোট 42টি অবস্থিত এবং এর মধ্যে যদি ভারতের মধ্যে সবচেয়ে যদি কোথায় বলা হয় যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। টোটাল কত রয়েছে 6টি সাইট রয়েছে। আমাদের যে দুটি নতুন যোগ হয়েছে অর্থাৎ আমাদের 41তম হিসাবে শান্তিনিকেতন যা পশ্চিমবঙ্গে অবস্থিত এবং কর্ণাটক 42তম যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে হয়সাল। তাহলে 41 এবং 42তম খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার কারণে। আর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে আমাদের প্রশ্ন রয়েছে 2 নম্বর আমাদের প্রশ্ন পাবেই, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক না কেন আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে প্রশ্ন আসেই। ঠিক আছে, এরপর আমরা জেনে যাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ ইউনেস্কো এস্টাবলিশ কখন হয়েছে, প্রতিষ্ঠিত কখন হয়েছে 16 নভেম্বর 1945। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস। ডিরেক্টর জেনারেল MS অন্ড্রে অজলে। টোটাল মেম্বার রয়েছে 193টি অর্থাৎ দেশ 193টি এর মেম্বার রয়েছে, সদস্য রয়েছে। এখন আমরা যে ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে সেগুলো আমরা কখন স্বীকৃতি লাভ করেছে বা অন্তর্ভুক্ত হয়েছে সেই সাল অনুসারে আমরা ক্রমানুযায়ী আমরা
আলোচনা করব, আমরা এই ক্রমানুযায়ী দেখব। প্রথমেই রয়েছে দেখো অজন্তা কেভস। প্রথমে রয়েছে অজন্তা কেভস বা অজন্তা গুহা, যা মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত এবং 1983 সালে এটি স্বীকৃতি লাভ করেছে বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। দেখো অজন্তা গুহা দুটি যুগের বৌদ্ধ শিল্পের সংগ্রহের প্রতিনিধিত্ব করে এবং কি বলেছে, ঔরঙ্গাবাদ বা মহারাষ্ট্রে রয়েছে 29টি গুহা এবং সবগুলোই কিন্তু বুদ্ধ গুহা রয়েছে। 2 নম্বর সাইড যদি দেখি ইলোরা কেভস বা ইলোরা গুহা, এটাও মহারাষ্ট্রে অবস্থিত এবং 1983 সালে অন্তর্ভুক্ত। এখানে ইলোরা গুহার মধ্যে যদি দেখা যায়, এই ইলোরা গুহার মধ্যে 34টি মন্দির রয়েছে, 34টি মঠ ও মন্দির রয়েছে, যেগুলি 7ম এবং 11 শতাব্দীর মধ্যে আমাদের এই মন্দিরগুলো শতকের মধ্যে হয়েছিল এবং দীর্ঘ বেসাল্ট ক্লিফে এদের কাটা হয়েছিল। যেহেতু এগুলো বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের অনুসারে দ্বারা নির্মিত হয়েছিল, তখন তারা যখন এটা নির্মাণ হয়েছিল তখন কি হয়েছিল, বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের অনুসারীদের দ্বারাই নির্মিত হয়েছিল। এখানে সবচেয়ে যদি বড় মন্দির দেখা যায়, সবচেয়ে বড় এই এলোরা কেভসের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে কৈলাস মন্দির, যা ভাস্কর্য এবং চিত্রকলা দিয়ে মানে এই যে মন্দিরটা তো রয়েছে তার চিত্রকলা দিয়ে আমাদের পরিপূর্ণ আছে বা সুসজ্জিত রয়েছে। এখানে যদি দেখা যায় ইলোরা গুহার মধ্যে এই 34টি গুহা রয়েছে, এই 34টি গুহার মধ্যে 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ গুহাকে নির্দেশ করে, 13 থেকে 29 পর্যন্ত হিন্দু গুহাকে নির্দেশ করে এবং 30 থেকে 34 পর্যন্ত জৈন গুহাকে নির্দেশ করে। তারপরে আসি আমাদের রয়েছে 3 নম্বর, যেটা হচ্ছে আগ্রা ফোর্ট। এটাও 1983 স্বীকৃতি লাভ করেছে, এটা উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। এই আগ্রা ফোর্ট দেখো আমাদের এখানে ছবি দেখতেই পাচ্ছি আগ্রা ফোর্ট। আচ্ছা, আগ্রা ফোর্ট হলো আগ্রার 16 শতকের মুঘল সাম্রাজ্যের দুর্গ, মানে মুঘল সাম্রাজ্যের দ্বারা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। সম্রাট আকবরের অধীনে বর্তমান বিন্যাস পেয়েছে এবং কমপ্লেক্স বেশ কয়েকটি, এই কমপ্লেক্সের মধ্যে আমাদের বেশ কয়েকটি প্রাসাদ রয়েছে, দর্শক হল রয়েছে এবং 2টি মসজিদ রয়েছে। শৈলীগতভাবে এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের অন্যতম উচ্চস্থান বা যেখানে পারস্য এবং তিমুদির স্থাপত্যের প্রভাব রয়েছে। এরপরে আসা যাক আমাদের 4 নম্বর অপশান। 4 নম্বর রয়েছে তাজমহল আমাদের উত্তরপ্রদেশ। আমরা সবাই জানি তাজমহল 1983 খ্রিস্টাব্দে এটাও স্বীকৃতি লাভ করেছে। তাজমহলকে আমরা বলে থাকি তাজমহলকে ইন্দো ইসলামিক স্থাপত্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়। এটি 1631 থেকে 1648 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহানের পার্সিয়ান স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসাবে যমুনা নদীর তীরে আগ্রায় এই তাজমহলকে নির্মাণ করেছিল। এটি ওস্তাদ আহমেদ লাহোরির দ্বারা ডিজাইন হয়েছিল। আহমেদ লাহোরি এটিকে ডিজাইন করেছিল এবং এটিতে মূল্যবান এবং সাদা মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল। ঠিক আছে, এখনও যার গুরুত্ব রয়েছে। সমাধিতে 4টি মুক্তস্থায়ী মিনার দ্বারা বেষ্টিত। দেখো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4টি মুক্ত মিনার দ্বারা বেষ্টিত এবং কমপ্লেক্সে প্রধান ফটক রয়েছে, একটি মসজিদ রয়েছে এবং একটি অতিথিশালা রয়েছে এবং তার চারপাশে আমাদের কি রয়েছে, বাগান রয়েছে। এরপরে আসছে সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির, যেটা কোণার্কে অবস্থিত। কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যে, আর 1984 সালে এটাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, এই যে এখানে আমাদের কী হচ্ছে, সৌর দেবতা সূর্যের রথের প্রতিনিধিত্ব করে এবং বাইরের দিকে 24টি চাকা পাথরের খোদাই করা রয়েছে এবং প্রচুরভাবে সজ্জিত এবং 6টি ঘোড়া দ্বারা টানা রয়েছে। এখানে যদি মেনটা দেখা হয়, এটা এই ছবিটাই কিন্তু সম্মুখ ভাগটি নেই। সম্মুখ ভাগটি দেখলে আমাদের ওই ঘোড়ার রথের দ্বারা টানা হচ্ছে সেটি দেখা যাবে। এবং এটি আরেকটা বিশেষত্ব, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন যখন শুরু হয় সেই সময় এখানে কথিত রয়েছে যে এমনভাবে তৈরি করা হয়েছিল সেই অ্যাঙ্গেল অনুসারে, এই যে এর ভিতরে কিন্তু সূর্যদেব থাকতো, অর্থাৎ সূর্যের অরিজিনাল মন্দির ছিল। এখানে আলোটা প্রথম কিন্তু এই যে প্রবেশপথ রয়েছে বা দরজা রয়েছে, এটার মধ্য দিয়েই সূর্যরশ্মি প্রথমে কিন্তু
ওই সূর্যদেবের যে মন্দির স্থাপিত ছিল সেই সূর্যদেবের মন্দিরের কপালেই পড়তো। যে এমনভাবে তৈরি করা হয়েছিল, এখানে দুটো আরেকটা গেট রয়েছিল এর সামনে দুটো গেট রয়েছে, যেটা উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সমান, ওই গেট দিয়েই আমাদের প্রবেশ করবে। এখানে দেখো অন্যান্য আলংকারিক মোটিভের মধ্যে রয়েছে সিংহ দেখতে পাবে এবং সঙ্গীতজ্ঞ এবং নর্তক এবং কামুক দৃশ্য। অর্থাৎ আমাদের এই চারপাশে চতুর্দিকে আমাদের কিন্তু অনেক রকম কামুক দৃশ্য রয়েছে, ভ্যারাইটিজ কামুক দৃশ্য রয়েছে। সমস্ত রকমের কামুক দৃশ্য যদি যাও তো দেখতে পাবে এই কোণার্কের সূর্য মন্দিরে। আচ্ছা, এটা কখন নির্মিত হয়েছিল? গঙ্গা রাজবংশের এবং নরসিংহদেব প্রথম নরসিংহদেব এটাকে নির্মাণ করেছিল এবং এই মন্দিরটি 13 শতকে নির্মিত হয়েছিল এবং এটি কলিঙ্গ রাজ্যের অন্যতম সেরা উদাহরণ হিসাবে ধরা হয়। আচ্ছা, এইটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা বলা হয়, ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা, ঠিক আছে। ব্ল্যাক প্যাগোডাও আমাদের সূর্য মন্দিরকে, কোণার্কের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। তারপরে আসি আমাদের গ্রুপ অফ মাউন্টেন্স এট দ্য মহাবলীপুরম, অর্থাৎ মহাবলীপুরমের স্মৃতিসৌধ বা সৌধসমূহ যেগুলো রয়েছে, এটা তামিলনাড়ুতে অবস্থিত। 1984 সালে এটা স্বীকৃতি লাভ করেছে। চলো জানা যাক এই মহাবলীপুরমের সৌধসমূহ থেকে। মাল্লাপুরম শহরের চারপাশে স্মৃতিস্তম্ভগুলি পল্লব রাজবংশের অধীনে 7ম এবং 8ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতিস্তম্ভ রয়েছে, রথ যা রথের আকৃতি, মন্দিরের ধর্মরাজ মণ্ডপটা রথ রয়েছে যা আকৃতি মন্দিরের মানে অর্থাৎ ধর্মরাজ রথকে বলা হয়েছে। মণ্ডপ বলতে পাথরে কাটা মন্দির, আর রক লিফস এবং গঙ্গার দ্বৈত অবতারণ সহ সৌর টেম্পেল এবং অন্যান্য মন্দির এবং প্রত্নতাত্ত্বিক অবশেষ রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মহাবলীপুরমের সৌধসমূহ। আচ্ছা, ঠিক আছে। এরপরে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আসামে অবস্থিত। 1985 সালে এটি স্বীকৃতি লাভ করে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের আসাম রাজ্যের গোলাঘাট এবং নওগাঁ জেলার একটি জাতীয় উদ্যান, যেখানে বিশ্বের 2/3 ভারতীয় গন্ডারের জন্য প্রসিদ্ধ। এখানে ভারতীয় গন্ডার আমরা দেখতেই পাচ্ছি, ভারতীয় গন্ডার আমাদের পাওয়া গেছে। আসাম এটা আমাদের নিয়ন্ত্রিত হয় বা যৌথভাবে পরিচালিত হয়। একটা আসাম সরকার বন বিভাগ এবং কিছু স্বীকৃত বন্যপ্রাণী NGO সংস্থা দ্বারা এটা যৌথভাবে পরিচিত হয়। এটি এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি লাভ করে 1974 খ্রিস্টাব্দে বা 74 সালে, এবং এটাই একটা হচ্ছে ন্যাশনাল পার্ক যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে। প্রথম ন্যাশনাল পার্ক বা প্রথম জাতীয় উদ্যান যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে গৃহীত হয় বা স্বীকৃতি লাভ করে। পরে রয়েছে মানস বন্যপ্রাণী অভয়ারণ্য বা মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আসামে অবস্থিত। 1985 সালে স্বীকৃতি লাভ করে। এটি একটি জাতীয় উদ্যান, ইউনেস্কো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি প্রজেক্ট টাইগার রিজার্ভ। এটি হাতি সংরক্ষণ এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে কি পাওয়া যায়? এখানে আমাদের ভারতীয় গন্ডার, এশিয়ান হাতি, বন্য জলমহিষ, বাঘ, স্লথ বিয়ার, পিগমি হগ, জিস গোল্ডেন ল্যাঙ্গুর এবং বেঙ্গল ফ্লোরিকান সব বেশ কয়েকটি বিপন্ন প্রজাতির আবাসস্থল হিসাবে চিহ্নিত হয়েছে আমাদের মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। পরে রয়েছে 9 নম্বরে আমাদের রয়েছে কেওলাদেও ন্যাশনাল পার্ক, রাজস্থানে অবস্থিত। 1985 সালে স্বীকৃতি লাভ করে। কেওলাদেব জাতীয় মধ্যে এটা একটা মানুষ্য সৃষ্ট এবং মানুষের রক্ষণাবেক্ষণ করা জলাভূমি। এটা একটা হচ্ছে জলাভূমি যেখানে আমাদের দেখো এই যে পরিযায়ী পাখি রয়েছে, ঠিক আছে, পরিযায়ী পাখির এবং আবাসিক পাখি বিশেষ করে জলপাখি উভয়ের জন্য এটা আমাদের কী হচ্ছে গুরুত্বপূর্ণ। এইটাকে আগে জানা যেত আমাদের এই কেওলাদেব ন্যাশনাল পার্কে আগে জানা যেত যে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। 10 নম্বরে রয়েছে চার্চেস অ্যান্ড দ্য কনভেন্টস অফ গোয়া, তাহলে গোয়ার গির্জা এবং কনভেন্ট যেটা গোয়ায় অবস্থিত। 1986 সালে স্বীকৃতি লাভ করে। এই চার্চ আমাদের কী হচ্ছে 15 শতকে বিজাপুর সালতানাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পর্তুগিজরা গোয়া জয়ের পর এবং এটি পর্তুগিজরা ভারতীয় সম্পদের রাজধানী হিসাবে কাজ করেছিল,
ঠিক আছে, এটা আমাদের বলতেই পারি পর্তুগিজ এবং ভারতীয় স্থাপত্যের শৈলীর মিশ্রণ হিসাবে আমরা দেখা যায় এই গোয়ার গির্জা বা কনভেন্টের মধ্যে। পরে রয়েছে আমাদের খাজুরাহো গ্রুপস অফ মনুমেন্টস, মধ্যপ্রদেশে অবস্থিত, 1986। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস বলতে খাজুরাহোর যে মন্দির সমূহ রয়েছে সেই মন্দির সমূহ। এই যে খাজুরাহোর মন্দির সমূহ আমরা দেখতে পাচ্ছি। এই স্থানটি হিন্দু এবং জৈন উভয়েই 23টি মন্দির রয়েছে। কটি মন্দির রয়েছে? হিন্দু এবং জৈনদের 23টি মন্দির রয়েছে, যেটা আমাদের এই যে চান্দেল রাজবংশ দ্বারা আমাদের নির্মিত হয়েছিল। মন্দিরগুলো সবসময় বেশি সব মন্দিরগুলোই নাগারা শৈলীতে নির্মিত হয়েছিল। এগুলো পাথরের খোদাই এবং ভাস্কর্যের দ্বারা সজ্জিত, যা পবিত্র এবং ধর্মনিরপেক্ষ মোটিভগুলিকে চিত্রিত করে। যার মধ্যে রয়েছে যে মোটিভগুলো চিত্রিত রয়েছে তার মধ্যে হচ্ছে গৃহস্থ জীবন, সঙ্গীত শিল্পী, নর্তক এবং প্রেমময় দাম্পত্যের চিত্র এই মন্দিরের মধ্যে খোদাই করা রয়েছে। পরে রয়েছে আমাদের 12 নম্বরে, অর্থাৎ গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি। হাম্পির সৌধসমূহ কর্ণাটকে অবস্থিত। হাম্পি 1986 সালে আমরা দেখতেই পাচ্ছি 50 টাকার নোটে আমরা হাম্পির অর্থাৎ কর্ণাটকের হাম্পির সৌধের ছবি আমরা 50 টাকার নোটে পাই। 1565 সালে দাক্ষিণাত্যে সুলতানদের দ্বারা বরখাস্ত এবং লুট করার পর এটি পরিত্যক্ত না হওয়া পর্যন্ত হাম্পি ছিল বিজয়নগরের রাজধানী, অর্থাৎ এটা হাম্পি বিজয়নগরের রাজধানী ছিল এবং প্রায় 200 বছর ধরে মধ্যে এটি একটি বহু সাংস্কৃতিক শহর ছিল, যা দ্রাবিড় শৈলীর পাশাপাশি ইন্দো ইসলামিক স্টাইল বজায় রেখেছিল এবং ইট ইজ লোকেটেড ইন বেলারি, কর্ণাটকের মধ্যে। এরপরে রয়েছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি আমরা দেখতেই পাচ্ছি ছবিতে, উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত এবং 1986 সালে এটি স্বীকৃতি লাভ করেছে। এই স্থানটি মুঘল শৈলীর স্মৃতিস্তম্ভ এবং মন্দিরগুলি একটি বড় সংগ্রহ রয়েছে, যেমন জামা মসজিদ, পঞ্চমহল প্রাসাদ এবং কি হচ্ছে সেলিম চিশতির সমাধি। 16 শতকের দ্বিতীয়ার্ধে প্রায় 1 দশক ধরে ফতেপুর সিক্রি সম্রাট আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। এই ফতেপুর সিক্রিটা আমাদের কি ছিল? আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। 14 নম্বরে রয়েছে এলিফ্যান্ট গুহা বা এলিফ্যান্ট কেভস, মহারাষ্ট্রে অবস্থিত, 1987 সালে স্বীকৃতি লাভ করে। গুহাগুলি একদম পাথরের খোদাই দিয়ে সজ্জিত ছিল, যার মধ্যে কয়েকটি বিশাল বড় ছিল এবং এই গুহার মধ্যে ত্রিমূর্তি শিব অর্থাৎ তিনটি মূর্তিযুক্ত বা 3টি মাথা দ্বারা শিবের মূর্তি পাওয়া গেছিল এবং দ্বারপালদের দ্বারা সংগ্রহিত এবং এটি চিত্রিত হয়েছে। এখানে আমাদের মোটমাট 7টা গুহা রয়েছে, 7 টেম্পল, মোটমাট যে 7টা, দেয়ার আর 7 কেভস অ্যান্ড অল সেভ দ্য টেম্পলস ডেডিকেটেড টু লর্ড শিবা, অর্থাৎ 7টা টেম্পল যেগুলোর মধ্যে সবগুলোই আমাদের লর্ড শিবাকে উৎসর্গ করেছিল বা ডেডিকেটেড করা হয়েছিল। পরে রয়েছে আমাদের 15 নম্বরে গ্রুপস অফ মনুমেন্ট এট দ্য পাট্টাডাকাল, কর্ণাটকের মধ্যে অবস্থিত এবং 1987 সালে এটি স্বীকৃতি লাভ করে। অর্থাৎ পাট্টাডাকালের পর্বত সমষ্টি। দেখো পাট্টাডাকাল এই স্থানটি 9টি হিন্দু মন্দির এবং একটি জৈন মন্দির রয়েছে, যা চালুক্য রাজবংশের অধীনে 7ম এবং 8ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। ঠিক আছে, ছবিতে আমরা দেখতেই পাচ্ছি এগুলো বাদামির চালুক্য শৈলীতে নির্মিত হয়েছিল। এটা কি বাদামির চালুক্য শৈলীতে নির্মিত হয়েছিল, যা উত্তর এবং দক্ষিণ ভারতের প্রভাবকে মিশ্রিত করে। 16 নম্বর রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গ সুন্দরবন 1987 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি লাভ করে। সুন্দরবন জাতীয় উদ্যান, ইট ইজ ফেমাস ফর হ্যাভিং এ লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভ অরণ্য, গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্য এবং সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন জাতীয় উদ্যানটি সুন্দরবনের ভারতীয় অংশ গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদ্বীপ জুড়ে রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ ম্যানগ্রোভ অরণ্য, যেখানে 78টি নথিভুক্ত ম্যানগ্রোভ প্রজাতি রয়েছে। এটি একটি জীববৈচিত্র্য হটস্পট। এখানে আমাদের বেঙ্গল টাইগার একটি বৃহতের আবাসস্থল, বেঙ্গল টাইগার দেখা যায়। সেই স্থানে ইরাবতীর ডলফিন দেখা যায় এবং গঙ্গা নদীর ডলফিন দেখা যায় এবং বিভিন্ন প্রজাতির পাখি এবং সামুদ্রিক কচ্ছপের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসাবে কাজ করে।
17 নম্বর রয়েছে গ্রেট লিভিং অফ চোল টেম্পল, তামিলনাড়ুতে অবস্থিত, 1987 এটা স্বীকৃতি লাভ করে। এই স্থানটি চোল রাজবংশের অধীনে 11তম এবং 12 শতকে 11 এবং 12 শতকে নির্মিত হয়েছিল এবং 3টি হিন্দু মন্দির নিয়ে গঠিত হয়েছিল। ঠিক আছে। ইট কনসিস্ট অফ দ্য 3 টেম্পল। নাম্বার 1 হচ্ছে, দেখো 3টে টেম্পের নাম দেওয়া রয়েছে, নাম বলা রয়েছে। বৃহদেশ্বর টেম্পল, তাঞ্জাভুর, তামিলনাড়ু। এটা তৈরি করেছে রাজা চোল 1। আরেকটা হচ্ছে কি গঙ্গইকোন্ডা চলেশ্বরম টেম্পল, আরেকটা হচ্ছে অমৃতসর টেম্পল, যা তামিলনাড়ুর মধ্যেই অবস্থিত। এরপর রয়েছে 18 নম্বর রয়েছে নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, যা উত্তরাখণ্ডে 1988 সালে স্বীকৃতি লাভ করেছিল। ঠিক আছে। এই সাইটটি পশ্চিম হিমালয়ের 2টি এলাকা নিয়ে গঠিত এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এবং নন্দা দেবী জাতীয় উদ্যান, এই দুটির নিয়ে আমাদের নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স পার্ক, যেটা 1988 সালে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি লাভ করে। পরে রয়েছে 19 নম্বরে 19তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি দেখি, বুদ্ধইস্ট মনুমেন্ট এজ সাঁচি, অর্থাৎ সাঁচির বৌদ্ধ সৌধ। ঠিক আছে, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং 1989 সালে এটি স্বীকৃতি লাভ করে। দেখতেই পাচ্ছ তোমরা ছবির মধ্যে সাঁচির বৌদ্ধ স্তূপ। এটা এইটাকে আমরা দেখতে পাই কি 200 টাকার নতুন যে 200 টাকার নোট, সেই 200 টাকার নোটের পেছনে আমরা এই সাঁচি বৌদ্ধ স্তূপ দেখতে পাওয়া যায়। এটা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোকের অধীনে এটি গুরুত্বপূর্ণ হয়েছিল এবং সেই সময় স্তম্ভের ধ্বংসাবশেষকে সংরক্ষিত, যেমন 200 টাকার নোটে আমরা বললামই তো 200 টাকার নোটে এটা পাওয়া যায়। 2 নম্বরে রয়েছে হুমায়ুন টম্ব, অর্থাৎ হুমায়ুনের গৌরস্থান, যেটা দিল্লির মধ্যে অবস্থিত, 1993 খ্রিস্টাব্দে স্বীকৃতি লাভ করে। মুঘল সম্রাট এই সমাধিটি 1560-এর দশকে নির্মিত হয়েছিল। 21 নম্বর রয়েছে কুতুব মিনার অ্যান্ড ইটস মনুমেন্ট, অর্থাৎ কুতুব মিনার এবং তার স্মৃতিস্তম্ভ, যা দিল্লিতে অবস্থিত, 1993 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে। কুতুব মিনার কমপ্লেক্সটি সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাপির সম্মানে নির্মিত হয়েছিল। 1993 সালে কুতুবউদ্দিন আইবক অর্থাৎ 1200 এর নির্মাণ কাজ শুরু করেন এবং ইলতুৎমিশ এই কাজটি সমাপ্ত করেন। এটা মনে রাখবে, 1993 কুতুবউদ্দিন আইবক এর নির্মাণ কাজ শুরু করে এবং ইলতুৎমিশ এই কাজটিকে সমাপ্ত করেন। মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলক এই দুজন দ্বারা এইটাই মেরামত করা হয়েছিল কি মোহাম্মদ বিন তুগলকের দ্বারা এবং ফিরোজ শাহ তুগলকের দ্বারা। এর উচ্চতা হচ্ছে, যদি মিটারে দেখা যায় 72.5 মিটার এবং যদি ফুটে দেখা যায় 238 ফুট। পরে রয়েছে মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া, এটা ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশ। ঠিক আছে, এগুলো 3টে নিয়ে ভারতের মাউন্টেন রেলওয়ে হচ্ছে। এটাও আমাদের কি বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করেছে 1999 খ্রিস্টাব্দে বা সালে। 3 মাউন্টেন্স রেলওয়ে ওয়ার ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আন্ডার দ্য মাউন্টেন রেলওয়ে। এই মাউন্টেনগুলি আমাদের কী হয়েছে, 1 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং, 2 নম্বরে হচ্ছে হিমাচল প্রদেশ বা কালকা সিমলা, 3 নম্বরে তামিলনাড়ুর নীলগিরি। এই মাউন্টেন রেলওয়েগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা যার ফলে আমাদের কি 1999 খ্রিস্টাব্দে স্বীকৃতি লাভ করে। 23-এ রয়েছে মহাবোধি টেম্পল কমপ্লেক্স এট বুদ্ধগয়া, অর্থাৎ বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, যা বিহারে, বুদ্ধগয়া বিহার 2002 সালে স্বীকৃতি লাভ করে। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। বৌদ্ধ মন্দির কমপ্লেক্সটি সেই স্থানটি চিহ্নিত করে যেখানে বুদ্ধ বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিল। তাহলে সেই স্থানটিকে নির্দেশ করে যেখানে আমাদের গৌতম বুদ্ধ কী করেছিল, বোধি বৃক্ষের নিচে যেখানে বুদ্ধ জ্ঞান লাভ করেছিল বলে কথিত আছে বা সেইখানেই। বর্তমানে মন্দিরটি খ্রিস্টপূর্ব 5ম এবং 6ষ্ঠ শতাব্দীর মধ্যে গুপ্ত আমলে এবং 3য় শতাব্দীর সম্রাট অশোকের দ্বারা নির্ধারিত পূর্ব কাঠামোর উপর নির্মিত হয়েছিল। মন্দিরটি 50 মিটার বা 160 ফুট উঁচু এবং ইটের তৈরি। পরবর্তী শতাব্দীর স্থাপত্যের বিকাশে যথেষ্ট প্রভাব ছিল। বহু শতাব্দী পরিত্যক্ত এবং অবহেলার পর 19 শতকের মন্দিরটি ব্যাপকভাবে পুনরুদ্ধার করা হয়েছিল। পরে রয়েছে রক শেল্টার ভীমবেটকা,
অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত। এটি 2003 সালে স্বীকৃতি লাভ করেছে। ভীমবেটকা রক শেল্টারের পার্বত্য বা পার্বত্যাস্থল। এখানে আমরা দেখতে পাবো যে রক পেন্টিং, অর্থাৎ এই যে এই শিলার মাধ্যমে আমাদের পেন্টিং দেখতে পাওয়া যায়। এইগুলোর মধ্যে অনেক পেন্টিং রয়েছে। এই যে পেন্টিং দেখে শিলার মধ্যে পেন্টিং রয়েছে। অর্থাৎ এই সাইটটি বিন্ধ্য রেঞ্জের পাদদেশের 5টি গুচ্ছ শিলা আশ্রয় নিয়ে গঠিত। এগুলোতে মেসোলিথিক, শিকারী সংগ্রহ সমাজ এবং ঐতিহাসিক সময়কাল পর্যন্ত রক পেন্টিং রয়েছে। এই দিস প্লেস ফেমাস ফর দ্য রক পেন্টিং, এটা হচ্ছে কি এই যে পাথরের উপর খোদাই করা পেন্টিং রয়েছে, সেই পেন্টিংয়ের জন্য বিখ্যাত। পরে রয়েছে আমাদের ছত্রপতি শিবাজি টার্মিনাস। ছত্রপতি শিবাজি টার্মিনাস যেটা হচ্ছে ভিক্টোরিয়া টার্মিনাস নামে পরিচিত। মহারাষ্ট্রে অবস্থিত। 2004 সালে এটি স্বীকৃতি লাভ করে। এটা 1878 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয় এবং 1887 খ্রিস্টাব্দে এর শেষ হয়। এই যে টার্মিনাস আমরা দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজি টার্মিনাস, মহারাষ্ট্রে রয়েছে। 26 রয়েছে চম্পারনার পভাগড় আর্কিওলজিক্যাল পার্ক, যা গুজরাটে অবস্থিত। 2004 সালে স্বীকৃতি লাভ করেছিল। এই সাইটটি বেশ কিছু সময়কালের ধ্বংসাবশেষ রয়েছে। চালকোলিথিক থেকে 16 শতকে গুজরাট সালতানদের স্বল্পস্থায়ী রাজধানী চাম্পানের পর্যন্ত। গুরুত্বপূর্ণ ভবনগুলির মধ্যে রয়েছে হিন্দু মন্দির, কালিকা মাতা, জৈন মন্দির এবং জামা মসজিদ, যেখানে হিন্দু এবং মুসলিম উভয় স্থাপত্যের উপাদান রয়েছে এবং জল ব্যবস্থা রয়েছে। দুর্গ এবং 14 শতকে মন্দিরের অবশিষ্টাংশ রয়েছে। ঠিক আছে, এই আর্কিওলজিক্যাল পার্কে। পরে রয়েছে রেড ফোর্ট পার্ক, লালকেল্লা, দিল্লি, 2007 সালে। ঠিক আছে, 2007 সালে স্বীকৃতি লাভ করে। এটা মুঘল সম্রাট শাহজাহানের অধীনে নির্মিত হয়েছিল। মুঘল সম্রাট শাহজাহান দ্বারা এটা নির্মিত হয়েছিল, রেড ফোর্ট কমপ্লেক্স। যন্তর মন্তর জয়পুর, রাজস্থানের জয়পুরে 2010 সালে স্বীকৃতি লাভ করেছিল। এই যে আমরা দেখতেই পাচ্ছি যন্তর মন্তরের চিত্র। জয়পুরে যন্তর মন্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জ্যোতির্বিদ পর্যবেক্ষণ কেন্দ্র ছিল। এটি জ্যোতির্বিদ পর্যবেক্ষণ কেন্দ্র। এটা 18 শতকের গোড়ার দিকে এবং রাজপুত রাজা সওয়াই জয় সিং দ্বারা এটা নির্মিত হয়েছিল। প্রায় 20টি জ্যোতির্বিদ্যার যন্ত্র রয়েছে। 20টি জ্যোতির্বিদ্যার, যার মধ্যে যেটা নক্ষত্র এবং গ্রহের অবস্থানের খালি চোখে পর্যবেক্ষণের জন্য ডিজাইন এবং নির্মিত হয়েছিল। পরে রয়েছে 29-এ রয়েছে ওয়েস্টার্ন ঘাট। এটা দেখো মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু নিয়ে পশ্চিম ঘাট রয়েছে, যেটা 2012 সালে স্বীকৃতি লাভ করেছিল। পশ্চিম ঘাট একটি পর্বতমালা যেটা ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূল বরাবর চলে গেছে এবং এটি একটি জীববৈচিত্র্য হটস্পট এবং বেঙ্গল টাইগার, সিংহ, লেজযুক্ত মেকাও, নীলগিরি তাহর এবং নীলগিরি লাঙ্গলের মতো বিপন্ন প্রজাতির আবাসস্থল হিসাবে পরিচিত। এটা আরও জানা যায় সহ্যাদ্রি নামে পরিচিত। ঠিক আছে, অলসো নন দা সহ্যাদ্রি নামে এটি পরিচিত। 30 নম্বর রয়েছে কি হিল ফোর্ট অফ রাজস্থান। এটা রাজস্থানে অবস্থিত, 2013 সালে স্বীকৃতি লাভ করে। রাজস্থানের পার্বত্য দুর্গ, হিল ফোর্ট রাজস্থান, অর্থাৎ রাজস্থানের পার্বত্য দুর্গ। এই দুর্গের মধ্যে আমাদের 6টি দুর্গ নিয়ে গঠিত। একটা হচ্ছে চিত্তরগড় দুর্গ। ঠিক আছে, চিত্তরগড় দুর্গ। 2 নম্বরে কুন্তলগড় দুর্গ, 3 নম্বরে রণথম্বর দুর্গ, গাগরন দুর্গ, আর কি রয়েছে আম্বার ফোর্ট এবং জয়সলমের। ঠিক আছে, যা রাজপুত দ্বারা 8ম এবং 18 শতকের মধ্যে এটি নির্মিত হয়েছিল। পরে আসছে রানী কি বাঁধ অর্থাৎ কুইন স্ট্যাপওয়েল। এটা পাটনাতে গুজরাটের পাটনাতে অবস্থিত এবং 2014 সালে এটি স্বীকৃতি লাভ করে। রানী কি বাঁধ হলো একটি স্ট্যাপওয়েলের অন্যতম সেরা উদাহরণ। এটি বিস্তৃত ধরনের কূপ যেখানে বিভিন্ন ধরনের সিঁড়ির মাধ্যমে ভূগর্ভস্থ জল প্রবেশ করে এবং এটি 11 শতকে চৌলুক্য রাজবংশের সময় এবং পাটন শহরে সরস্বতী নদীর তীরে নির্মিত হয়েছিল। এই স্টাইলটা উল্টানো রাজপ্রাসাদের মতো দেখায় এবং এটাকে নিচে দেখো আমাদের এই যে স্টেপওয়েল অন্যতম সেরা উদাহরণ, অর্থাৎ বিভিন্ন ধরনের কূপ যেখানে বিভিন্ন স্তরের সিঁড়ি দিয়ে ভূগর্ভস্থ জল প্রবেশ করে এইটার মধ্যে দিয়ে। 32-এ রয়েছে আমাদের কি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়াজ, অর্থাৎ হিমাচল প্রদেশের বা গ্রেট হিমালয় জাতীয় উদ্যানের সংরক্ষণের এলাকা। 2014 সালে হিমাচল প্রদেশে অবস্থিত, 2014 সালে স্বীকৃতি লাভ করে।
হিমালয়ের 6000 মিটার উপরে আলাপ্পাইন শৃঙ্গ থেকে আলাপ্পাইন তৃণভূমি এবং 2000 মিটার নিচের নদী বনের আবাসস্থল জাতীয় উদ্যান এটা কভার করে থাকে। মোট 25 ধরনের বন রেকর্ড করা হয়েছে এবং সেগুলির প্রচুর পরিমাণে প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং কীটপতঙ্গ সহ সমৃদ্ধ ফুল এবং প্রাণীর সমাবেশ রয়েছে। ঠিক আছে, এখানে ওই যে ট্রাগোপান এবং কস্তুরী হরিণের মতো বিপন্ন প্রজাতির আবাসস্থল হিসাবে পরিচিত। এরপরে রয়েছে আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবীরা এট দ্য নালন্দা, নালন্দা বিহারে অবস্থিত। 2016 সালে স্বীকৃতি লাভ করে, অর্থাৎ বিহারের নালন্দা মহাবীরের প্রত্নতাত্ত্বিক স্থান। এটা হচ্ছে কুমারগুপ্ত প্রথম আমাদের এটাকে প্রতিষ্ঠা করেছিল এবং প্রতিষ্ঠিত করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। ইট ওয়াজ ডেস্ট্রয়েড বাই বখতিয়ার খলজির দ্বারা এটা ধ্বংস হয়েছিল। এরপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সিকিমে অবস্থিত। 2016 সালে স্বীকৃতি লাভ করে। এটা এই জন্যেই গুরুত্বপূর্ণ, কাঞ্চনজঙ্ঘা খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কী জন্য গুরুত্বপূর্ণ সিকিমের, যেটা এটা হচ্ছে একটা মিশ্র হেরিটেজ সাইট ভারতের। এই ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, একটা ন্যাশনাল পার্ক অ্যান্ড এ বায়োস্ফিয়ার রিজার্ভ, এই দু ধরনের মিক্সড হেরিটেজ নিয়ে গঠিত। আর এই মিক্সের জন্য, অর্থাৎ মিশ্র হেরিটেজ সাইটের জন্য এটি গুরুত্বপূর্ণ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। 35 নম্বর রয়েছে আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কর্বুসিয়ার, চণ্ডীগড় 2016 সালে স্বীকৃতি লাভ করে। এই ট্রানজিশনাল সাইটটি আর্জেন্টিনা, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড এবং জাপানের সাথে ভাগ করা হয়েছে এবং ফ্রাঙ্কো এবং সুইস স্থপতি লে কর্বুসিয়ারের 17টি কাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং লে কর্বুসিয়ার 20 শতকে আধুনিকবাদী আন্দোলনের একদম গুরুত্বপূর্ণ প্রতিনিধি ছিলেন। 36 নম্বর রয়েছে হিস্টোরি সিটি অফ আমেদাবাদ, যা গুজরাটের মধ্যে অবস্থিত এবং 2017 সালে এটি স্বীকৃতি লাভ করেছিল। এটা সবরমতী, ছবিটা দেখতেই পাচ্ছ, সবরমতী নদীর তীরে অবস্থিত। এটি ভারতের প্রথম শহর যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা হচ্ছে ফার্স্ট শহর বা প্রথম শহর হিসাবে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এরপর রয়েছে 37 দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনজেম্বলেমস অফ মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে 2018 সালে স্বীকৃতি লাভ করে। দিস সাইট ইনক্লুডেড এ কালেকশন অফ দ্য পাবলিক বিল্ডিং, এটা হচ্ছে পাবলিক বিল্ডিং যেটা ডিজাইন হয়েছিল বা এটা আমাদের ডিজাইন হয়েছিল, এটা কোন স্টাইলে, ভিক্টোরিয়ান নিওগথিক স্টাইলে এটা ডিজাইন হয়েছিল বা তৈরি হয়েছিল। পরে রয়েছে জয়পুর সিটি, যেটাকে রাজস্থানের জয়পুর। ঠিক আছে, 2019 সালে স্বীকৃতি লাভ করেছিল। জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়, পিঙ্ক সিটি জয়পুর রাজপুত শাসক দ্বিতীয় জয় সিং দ্বারা প্রতিষ্ঠিত ছিল। আচ্ছা, এটা পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, ভারতের গোলাপি শহর বলা হয়। সেকেন্ড শহর হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়, অর্থাৎ সেকেন্ড শহর। আগে আমরা পেলাম একটা, আর এটা হচ্ছে সেকেন্ড। এরপর হচ্ছে কাকতিয়া রুদ্রেশ্বরা বা রামাপ্পা টেম্পল, তেলেঙ্গানার মধ্যে অবস্থিত এবং 2021 সালে স্বীকৃতি লাভ করে। আচ্ছা, এখানে এই শিবকে উৎসর্গ করে হিন্দু মন্দিরটি 13 শতকে প্রথমার্ধে কাকতিয়া রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল এবং এটি গ্রানাইট এবং এগুলো গ্রানাইট এবং ডলোরাইট পাথরে খোদিত এবং ভাস্কর্য দিয়ে সজ্জিত, যে আঞ্চলিক নৃত্যপতাকে চিত্রিত করে। আঞ্চলিক নৃত্যপতার যে ভাস্কর্য, সেই ভাস্কর্য দ্বারা সজ্জিত হয়েছিল। হিন্দু রীতি অনুসারে এটাকে বলা হয় যে মন্দিরটি এমনভাবে তৈরি ছিল যা পরিবেশের সাথে সুরেলাভাবে মিশে যায়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা তেলেঙ্গানার প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে কি কাকতিয়া রুদ্রেশ্বরা টেম্পল বা রামাপ্পা টেম্পল। পরে রয়েছে 40 হচ্ছে ধোলাভিরা, এই হরপ্পান সিটি বা হরপ্পা শহর, গুজরাটের মধ্যে অবস্থিত প্রত্নতাত্ত্বিক শহর। 2021 সালে স্বীকৃতি লাভ করেছিল। ধোলাভিরা ইজ দ্য ফেমাস সাইট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ধোলাভিরা আমরা পড়েছি ইতিহাসে,
ধোলাভিরা খুব গুরুত্বপূর্ণ। ধোলাভিরা আমাদের এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ একটা শহর, এবং এটা লোকেশন যদি দেখা যায় এটা অবস্থিত ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত আমাদের ধোলাভিরা। পরে রয়েছে 41তম সাইট, যেটা 2023 সালে স্বীকৃতি লাভ করে ওয়েস্ট বেঙ্গলে, শান্তিনিকেতন। শান্তিনিকেতন 19 শতকের দ্বিতীয়তে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা একটি আশ্রম হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তারপর বিশ্বভারতীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় বিকশিত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সাথে পরিচিত, এখানে অনেক দিন পর্যন্ত থেকেছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং দর্শনের সাথে যুক্ত বাঙালি রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব। এখনও যদি এই পশ্চিমবঙ্গে যাওয়া যায় শান্তিনিকেতনে, এখনও ওই আগেই গাছের তলায়, এই যে গাছের তলায় বেদি রয়েছে, এই বেদি গাছের তলার মধ্যে আমাদের পাঠদান করা হয় বা মুক্তভাবে প্রাকৃতিক পরিবেশে এদের এখনও পাঠদান করা হয়। এটা এন্ট্রান্স গেট, ভিতর দিয়ে যাওয়া যায়। এখানে ওই শান্তিনিকেতনের মধ্যে একটা জায়গা প্লেস, ঠিক আছে। সেক্রেড অ্যাঞ্জেলস অফ দ্য হইসাল, যেটা আমাদের সবচেয়ে হইসালা কর্ণাটকের সবচেয়ে লেটেস্ট অর্থাৎ লাস্ট এই পর্যন্ত এখনও 42তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, ভারতের 42তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, যেটা হইসাল মন্দির। এখানে 3টা মন্দির থাকে, এই যে হইসালের মন্দিরের মধ্যে 3টা মন্দির থাকে, যেটা হচ্ছে বেলুড়ের চেন্নাকেশব মন্দির, হালেবিড্ডুর হইসালেশ্বর মন্দির এবং সোমনাথপুরের কেশব মন্দির। এই 3টি মন্দির, ঠিক আছে, যা 12 এবং 14 শতকের মধ্যে তৈরি হয়েছিল এবং হইসাল মন্দির উত্তর ভারতের প্রভাবের সাথে দ্রাবিড় স্থাপত্যের উপাদান একত্রিত করেছে এবং মন্দিরগুলি বৈষ্ণব এবং শিব ধর্মের আনুসারিক তৈরি করেছিল। সেগুলি পাথরের ভাস্কর্য এবং খোদাই দিয়ে সজ্জিত হয়েছিল বা সজ্জিত ছিল। তাহলে আমাদের 42টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেল, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।